সো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ফার্স্ট লেগ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ আলিয়ান্স আরিনাতে 2-2 ড্র করেছে। অনেকে বলছে এটা বায়ার্ন মিউনিখের জন্য বাজে রেজাল্ট, অনেকে বলছে রিয়াল মাদ্রিদের ভালো রেজাল্ট, অনেকে বলছে রিয়াল মাদ্রিদ পেরে উঠবে না সান্টিয়াগো বার্নাবিউতে, অনেকে বলছে সান্টিয়াগো বার্নাবিউতে বায়ার্ন মিউনিখের পক্ষে পেরে ওঠা সম্ভব নয়। যাই হোক, তো রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের যে খেলাটা সেটা নিয়ে ভিডিও কালকে করতে পারিনি, কারণ এতটাই সমস্যায় জর্জরিত ছিলাম, চারদিকে বিভিন্ন কাজে বিজি থাকা। তো যাই হোক, গতকাল রাতে ডর্টমুন্ড তাদের স্টেডিয়ামে ইন ফ্রন্ট অফ দ্যাট ফেমাস ইয়েলো ওয়াল পিএসজিকে হারিয়ে দিয়েছে। যদিও এখন ফেসবুকে তো চারদিকে চর্চা একটা এটা নিয়েই হচ্ছে যে জর্ডান স্যানচো কালকে যে খেলাটা খেলেছে সেটা নিয়ে, কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে কালকের ম্যাচে পিএসজি যে চান্সগুলো মিস করেছে, বিশেষ করে এমবাপের পোস্টে হিট করা, ওদিকে হাকিমির পোস্টে হিট করা, দেন 1-1 বাইরে মারা ডেমবেলের, তো এগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কেন? মানে এমন একটা জিনিস দেখানো হচ্ছে যেন ডর্টমুন্ড সিম্পলি ডমিনেট করেছে পিএসজিকে। হ্যাঁ, ডর্টমুন্ড ফার্স্ট হাফে সত্যিই খুব ভালো খেলেছিল। ফার্স্ট হাফে বিশেষ করে যে ফার্স্ট গোলটা করলো, সেই গোলটা অসাধারণ একটা গোল, কিন্তু এর মানে এটা নয় যে পিএসজি কাল এতটাই খারাপ খেলেছে যে পিএসজিকে নিয়ে কোনো কথাই হচ্ছে না। আমি জানি পিএসজিকে ম্যাক্সিমাম লোকের পছন্দ নয়, কিন্তু আমি কাল যা খেলা দেখলাম, পিএসজি ঘরের মাঠে ডর্টমুন্ডকে ছেড়ে দেবে মনে হচ্ছে আপনাদের? আমার তো মনে হচ্ছে না। ডর্টমুন্ড কিন্তু 1-0 বলে জিতেছে মাত্র। এটা যদি 3-0 হতো আমি তবু চিন্তা করতাম। আমার স্টিল মনে হচ্ছে পিএসজি উইল প্লে দ্য ফাইনাল, আমার মনে হচ্ছে, অ্যান্ড ইট উইল বি এগেন্স্ট রিয়াল মাদ্রিদ, এটা আমার মনে হচ্ছে। তো চলুন প্রথমে রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে একটু কথা বলা যাক। ওই ম্যাচে কি কথা বলবো? ওই ম্যাচে তো কথা বলার জন্য আমি ওই ম্যাচে কথা বলার মতো শুধু দুটো জিনিসই দেখতে পাচ্ছি, টনি ক্রুজ আর উল্টো দিকে মুসিয়ালা। টনি ক্রুজ যে পাসটা ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েছিল ওদিনকে, অ্যাসিস্ট করেছিল, যেটা ভিনিসিয়াস জুনিয়রকে জাস্ট বলটাকে প্লেস করতে হলো নয়ারের পাস দিয়ে, আর কোনো কাজ ছিল না ভিনিসিয়াসের, জাস্ট রানটা নেওয়া আর গোলটা করা, এছাড়া বাদ বাকি মানে আমার যেটা মনে হয় ওই যে পাসটা, যে অ্যাসিস্টটা, এটা নিয়ে রিসার্চ হওয়া উচিত। কিভাবে হতে পারে? মানে একটা মিডফিল্ডার প্লাস 4টে ডিফেন্স লাইন, তাদের মাঝখান থেকে ওইভাবে বলটাকে প্লেস করা। হ্যাঁ, অবশ্যই ভিনিসিয়াসের ক্রেডিট আছে, ভিনিসিয়াস এই রানটাও নিয়েছে, কিন্তু ক্রুজ, মানে আপনি একবার পাসের ওয়েটটা ভাবুন, ঠিক যেখানে বলটা গিয়ে ভিনির পায়ের সাথে কন্ট্যাক্ট হলে গোল হবে, যেন একদম ডিগ্রি মেপে দেওয়া ছিল ওটা। মানে সমস্ত ধরনের অ্যাঙ্গেল, সমস্ত ধরনের স্পিড, সব কিছু, ইটস অল আউট যেন একটা সায়েন্স। বাট এটা নিয়ে রিসার্চ হওয়া উচিত যে একটা প্লেয়ার কী করে এরকম ধরনের পাস দিতে পারে, তাই না? এটাই যদি আজকে কোনো বিখ্যাত 10 নম্বর জার্সি পরা প্লেয়ার করে দিত, আজকে মিডিয়াতে তার জ্যামিতি, স্ট্রাকচার, বডি মুভমেন্ট কোন জায়গায় ছিল, এরকম পৃথিবীতে আর কেউ করেছে কিনা সন্দেহ। এর আগে পৃথিবীতে একমাত্র এই প্লেয়ারটাই সব করতে পারে এরকম তৈরি হয়ে যেত। এতক্ষণে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যা হতো তার 10%ও টনি ক্রুজকে নিয়ে হচ্ছে না। আমি অনেক বছর ধরে ফুটবল দেখছি, অনেক বছর ধরে অনেক অ্যাসিস্ট দেখেছি, ভয়ঙ্কর অ্যাসিস্ট দেখেছি, বাট কালকের পাসটা কোথাও যেন একটা, মানে পরশু দিনের এই ম্যাচের পাসটা কোথাও একটা যেন মন ছুঁয়ে গেছে। মানে কি করে পসিবল এটা? ঠিক আছে, আর তারপর মুসিয়ালাকে নিয়ে তো কথা বলতেই হবে। বাট গেমের যদি ট্যাকটিক্স নিয়ে কথা বলা যায়, এখন রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের ম্যাচটায় কোথাও না কোথাও একটুখানি ব্লেম কিন্তু এদিনকে অ্যানসেলোত্তিকে নিতেই হবে। হ্যাঁ, মানছি বেলিংহামের অফ ডে, রেয়ারেস্ট যায়, কিন্তু বেলিংহামের অফ ডের দিনেও বেলিংহামকে আপনি কখনো ম্যাচের বাইরে ফেলতে পারবেন কি? পারবেন না। বেলিংহাম কিন্তু সব করেছে নিজের অফ ডেতে, বেলিংহাম কিন্তু সব করেছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, গোল করতে পারেনি, রান নিয়েছে প্রপারলি, ডিফেন্স করেছে, মিডফিল্ডে বায়ার্নের অ্যাটাককে আটকানোর কাজ করছিল, চেষ্টা করে গেছে কন্টিনিউ নিজে 100% দেওয়া। তো বেলিংহাম টিমে থাকার এটা একটা বড় ফেসিলিটি। ওর খারাপ দিনে ও অন্যান্যদের থেকে 50% বেটার, আমার তো তাই মনে হয়।
তবে কেন আমি এই কথাটা বললাম যে অ্যানসেলোত্তিকে কিছুটা ব্লেম তো নিতে হবে, তার একটা বড় কারণ হচ্ছে ফার্স্ট হাফে প্রথম 10 মিনিট বায়ার্ন মিউনিখ যা স্টার্ট করেছিল, আফটার দ্যাট রিয়াল মাদ্রিদ কিন্তু খেলাটা ধরে নিয়েছিল। লো ব্লক, নট লো ব্লক, কাইন্ড অফ এ মিডল ব্লক, আর মিডল ব্লক লো ব্লকের মাঝামাঝি খেলা চলছিল। রিয়াল মাদ্রিদও বল পজিশন হোল্ড করার চেষ্টা করছিল, অ্যান্ড দেন দে গট দ্যাট গোল। তারপর তো না ঠিক আছে, সেকেন্ড হাফের যে টার্ন অ্যারাউন্ডটা হলো, বাট তার আগে অবধি কিন্তু যেটা ছিল টুচেলের যে অ্যাপ্রোচটা ছিল, দেখুন সানে লেফট হ্যান্ড সাইডে, মুসিয়ালা রাইট হ্যান্ড সাইডে। কেন? যাতে কুইক কাউন্টার হোক বা পেনাল্টি বক্সের ভিতর বল সাপ্লাইগুলোতে কোনো প্রবলেম না হয়। কারণ লেফট ফুটেড প্লেয়ার যদি লেফট সাইডে থাকে, তার পক্ষে বল ইজিলি বক্সে ফেলাটা কত সুবিধা রাইট ফুটেড প্লেয়ারের রাইট সাইডে থাকলে। কিন্তু রাইট ফুটেড প্লেয়ার যদি লেফট সাইডে থাকে, তখন তার কাছে একটা অপশন আছে, তাকে কাট ইন করতে হবে, এই একটা অপশন। তো টমাস টুচেল ওটাকে চায়নি ফার্স্ট হাফে, কিন্তু আর চেষ্টা করেও যখন ডিফেন্সকে ভাঙা যাচ্ছিল না, তো সেকেন্ড হাফে টমাস টুচেল জাস্ট সুইচ করে দেয় সানেকে আর মুসিয়ালাকে। কারণ তখন আমার যেটা খেলা দেখে মনে হয়েছিল যে ইনস্ট্রাকশন এটাই চলে গেছিল যে টেক অনগুলো করা হোক এবার এগেনস্ট দ্য ডিফেন্স লাইন, বিশেষ করে ভ্যাসকুয়েজকে যতটা সম্ভব মুসিয়ালাকে ওদিকে করে দেওয়ার একটা কারণ ছিল, যতটা সম্ভব ভ্যাসকুয়েজকে গেম থেকে বাইরে বের করে দেওয়া। কারণ ভাস্কুয়েজের পক্ষে একা সম্ভব নয় মুসিয়ালাকে আটকে রাখা। মুসিয়ালা এতটাই এলিট মানে ফুটবলার, উইথ দ্য বল, ড্রিবলিং, বডি ব্যালেন্স, কন্ট্রোল এতটাই এলিট, তো ওর পক্ষে সম্ভব নয় ভাস্কুয়েজ। তো সেক্ষেত্রে রুডিগার ইনভলভ হবে অনেক বেশি, কারণ সেকেন্ড হাফে চুয়ামেনি সেন্টার ব্যাক খেলছিল, তো রুডিগার অনেক বেশি ইনভলভ হবে, অনেক বেশি ফ্রি ওপেন স্পেস তৈরি হবে হ্যারিকেনের জন্য। এমনিও হ্যারিকেন নিচে নেমে এসে ফ্রি স্পেস তৈরি করে সানে আর ওদিকে মুসিয়ালার জন্য, কিন্তু মুসিয়ালাকে যদি বারবার ইনভলভ করে, ওই জন্য সেকেন্ড হাফে মুসিয়ালা ইনভলভমেন্ট এতটাই বেশি ছিল। ঠিক তেমনই সানের দিক থেকে একটাই প্রবলেম কি, আপনার ওইদিকে চুয়ামেনি আর মেন্ডি এই দুজনের এগেন্সে সানে বারবার পড়ছিল, কিন্তু স্পিডেতে সানে এতটাই ফাস্ট, আর ফার্স্ট গোলটা এতটাই আউট অফ দ্য কনটেক্সট একটা গোল। আমার মনে হয় লুনি বুঝে ওঠার আগেই গোলটা হয়ে গেছিল ফার্স্ট বার দিয়ে। তো সেকেন্ড হাফে কার্লো অ্যানসেলোত্তি যে অ্যাপ্রোচটা ছিল, কিক অফ হলো সেকেন্ড হাফে, আর আমি দেখতে শুরু করলাম মাদ্রিদ প্রেস করা স্টার্ট করলো। আর টমাস টুচেল আই থিঙ্ক এটাই চাইছিল যে মাদ্রিদ কখন প্রেস করবে। ঠিক কোথাও না কোথাও তাদের গেম প্ল্যানটা মিলে গেছিল। টমাস টুচেল নকআউটসে, বিশেষ করে এই চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, এইসব নকআউটস টুর্নামেন্টে ভয়ানক দুর্দান্ত ম্যানেজার। টমাস টুচেলের একটাই যেটা মানে এখন হয়তো হাত কামড়াচ্ছে বসে, সেটা হচ্ছে এই ম্যাচটা কি করে 4 গোলে জিতলো না বায়ার্ন মিউনিখ। চান্সেস তো প্রবল ক্রিয়েট করেছে বক্সের ভেতর, এক একটা সময় মুসিয়ালার মুভমেন্ট, যে মুভমেন্টটা থেকে পেনাল্টিও পেল। বাট সবাই দোষ দিচ্ছে কিমকে, কোরিয়ান যে ডিফেন্ডার, বুলডোজার কাইন্ড অফ ডিফেন্ডার, ওকে সবাই দোষ দিচ্ছে আমি মানছি, বাট একা একটা প্লেয়ারের জন্য হয়নি। এটা কিমকে দোষ দিয়ে লাভ নেই। ইট ওয়াজ ওয়ান অফ দোজ পাস ফ্রম টনি ক্রুজ, যে পৃথিবীর তাবৎ সেন্টার ব্যাকরা কিন্তু ওখানে ধোকা খেয়ে যাবে। প্রথমত ভিনিসিয়াস যে একটা ডামি মুভমেন্ট নিয়েছিল, সেটা একটা রিজন ছিল। তারপর ক্রুজের ওই পাসটা, আর হ্যাঁ অবশ্যই সেকেন্ড পেনাল্টিটার টাইমে হয়তো কিম অনেক আগে ইনভলভ হয়ে গেল, ট্যাকেলটা না করলেও পারতো। বাট রড্রিগোরও বুদ্ধি কিছু কম নয়, প্লেয়ারটা একটা এলিট প্লেয়ার, সো ও কোথাও না কোথাও এটা করাতে বাধ্য করেছে কিমকে। আমার মনে হয় কিমকে একটা ম্যাচে এরকম খারাপ পারফরমেন্স দেখে তাকে নিয়ে যেভাবে দোষারোপ করা হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক এটা উচিত বলে। বাট স্টিল বার্নাবিউতে কি হতে পারে আমার, দেখুন আমি যেটা কালকে খেলা দেখলাম, লিগ হেরে গেছে, বুন্দেসলিগা 11 বছর অনেক 11-12 পয়েন্টে পেছনে আছে, ওসব এখন ক্যালকুলেশন মাথায় রেখে লাভ নেই। এই বায়ার্ন মিউনিখ টিমটা ভয়ঙ্কর ব্যালেন্স টিম। আমি জানি না কি করে ওরা লিগ হারলো, বাট বায়ার্ন মিউনিখ আমি যা দেখলাম, আমি অতটা বায়ার্ন মিউনিখ বা বুন্দেসলিগা খেলা ফলো করি না, কিন্তু সেদিনকে আমি যা বায়ার্ন মিউনিখের খেলা দেখেছি, ইটস টেরিফিক। মানে ভাবাই যাবে না যে সান্টিয়াগো বার্নাবিউতে মজার ছলে রিয়াল মাদ্রিদ জিতে যাবে। আর রিয়াল মাদ্রিদ নিয়ে যদি এখন কথা বলি, তাহলে
কার্লো অ্যানসেলত্তি সেকেন্ড হাফে ওই হঠাৎ করে প্রেস করতে যাওয়ার ব্যাপারটা কোথাও বুমেরাং হয়ে যেতে পারতো যদি না রড্রিগো পেনাল্টিটা অ্যাচিভ করতো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা, রিয়াল মাদ্রিদ উইল প্লে লাইক দিস, কারণ ওরা এই মোমেন্টসেই খেলবে। কার্লো অ্যানসেলত্তির এই টিমটার আমি যা আইডেন্টিটি দেখছি, যে আপনি টোটালি একটা অন্য ধরনের খেলা চলছে, অপোনেন্ট বল পজিশন রেখেছেন, সাডেনলি মিডফিল্ডে একটা বল ইন্টারসেপ্ট হবে, ক্রুজ উইল গেট দ্য বল, একটা কি দুটো টাচ অ্যান্ড এ ব্রিলিয়ান্ট থ্রু, ভিনিসিয়াস বল পেয়ে যাবে, গোল করবে, এইরকম খেলাই হবে। কখনো হয়তো হঠাৎ দেখলেন উইং থেকে ভ্যাসকোজের একটা ক্রস, জুডে বেলিংহাম বক্সের ভেতর গোল হয়ে গেল। বাট লং স্পেলে মাদ্রিদ ডমিনেট করে জিতবে আমার মনে হয় না। এই টিমটার আইডেন্টিটি বলে, এই টিমটার আইডেন্টিটি হচ্ছে দে উইল প্লে ইন দ্য মোমেন্টস, যে মোমেন্টে টিমটা নিয়ে বেরিয়ে যাবে খেলাটায়। আমার বার্নাবিউতে তাই মনে হয় এটাই হবে। আমি জানি না কি, এখন আমি ভুল হতে পারি, বাট আমার তো মনে হচ্ছে এটাই হবে। আর কালকে পিএসজি ভার্সেস ডর্টমুন্ড যা দেখলাম, তাতে ডর্টমুন্ড নো ডাউট, স্যানচো নো ডাউট। বাই দ্য ওয়ে, স্যানচো যদি এই খেলাটা খেলতে পারে, ইউনাইটেডে কেন গিয়ে খেলতে পারছে না? সব দোষটা কি স্যানচোর? সবটাই কি স্যানচোর? দেখুন, হতেই পারে অনেক টিম, অনেক প্লেয়ার শ্যুট করে যায়, অনেক অ্যাটমসফিয়ারে ভালো খেলে, অনেক লিগে তার খেলার জন্য ভালো। বাট জার্মান লিগ কিন্তু মোটেও এমন লিগ নয় যেখানে ফিজিক্যালিটি নেই, বা স্লো লিগ নয়, করা দেওয়া হয় ওখানেও পায়ের মধ্যে। তো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলছে একটা প্লেয়ার, আর সে যদি এই পারফরমেন্স করছে আর ইউনাইটেড এসে করতে পারছে না, কিছু তো একটা প্রবলেম আছে। আইদার প্লেয়ারটার সাইড থেকে 50%, তো ইউনাইটেডের টিম ম্যানেজমেন্ট, এরিক টেন হ্যাগ, সবার দিক থেকেও 50% ভাবতেই হবে। তাই আমি জানি না, এটা নিয়ে আমি কনফিউজ। আমি শুধু এটুকুই বলতে পারি যে জর্ডান স্যানচো যদি নিজের বেস্ট ফর্মে থাকে, তাহলে ও ওই দিনকে আচ্ছা ডিফেন্ডারের জন্য কিন্তু ত্রাস হয়ে যেতে পারে। সেটা আমরা কালকে দেখে ফেলেছি, জর্ডান স্যানচো কী করতে পারেন যে বেস্ট টিমে, বেস্ট ফর্মে। আর যদি ছেলেটা এতটাই ভালো খেলতে পারে ডর্টমুন্ডে, আমার মনে হয় ইউনাইটেড ছেড়ে দেওয়া উচিত। ও ডর্টমুন্ডে খেলুক, ছেলেটা ভালো খেলুক। আমরা একটা প্লেয়ারকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না, যেমন ডনি ভ্যান ডি বিককে আমরা নষ্ট করলাম। আমি ইউনাইটেড সাপোর্টার হবো বলছি, ডনি ভ্যান ডি বিককে আমরা নষ্ট করলাম। তো এইভাবে স্যানচোকে নষ্ট করার কোনো মানে হয় না। খেলুক, ইংল্যান্ড ন্যাশনাল টিমের জন্য খুব ভালো হবে, আর একটা প্লেয়ারের কেরিয়ারের জন্য খুব ভালো হবে। সো সেকেন্ড লেগ নিয়ে আবার এটা নিয়ে আলোচনা হবে। বাট পিএসজি পার্ক দ্য প্রিন্সেসে ডর্টমুন্ডকে, আমার কেন জানি না মনে হচ্ছে ডর্টমুন্ড পেরে উঠবে না পিএসজির সাথে, বিশেষ করে এরা যদি সেকেন্ড লেগটা যদি এইখানে হতো, সিগন্যাল ইদুনা পার্কে, তাহলে আলাদা কিছু হতে পারতো। কিন্তু পার্ক দ্য প্রিন্সেসে ঘরের মাঠে পিএসজি, এমবাপে ওদিনকে শেষ করে দেবে, আমার এরকম একটা ফিলিংস আসছে। সো এটুকুই। আজকে রাতে আবার চেলসি ভার্সেস টটেনহাম হটস্পার, যেটা টটেনহামের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াড, মানে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ। চেলসিরও সিজনকে রিভাইভ করার জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ। আগের দিনই তারা 5 গোলে হেরেছে আর্সেনালের কাছে। সো ইট উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ ফর চেলসি, নো ডাউট। অ্যাস্টন ভিলার সাথে যদিও 2-2 ড্র করে ভয়ানক একটা কামব্যাক করে দিয়েছিল চেলসি, বাট ইট উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ। যদিও ফার্স্ট লেগে 4-1 এখনো মনে আছে, অত টটেনহামকে হারিয়েছিল চেলসি। দেখা যাক কী হয় আজকে। সো আজকের মতো এটুকুই গাইজ, পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। প্রিমিয়ার লিগ আছে উইকেন্ডে, কালকে এই নিয়ে কথা হবে। সো বাই গাইজ, সবাই খুব ভালো থাকবেন। প্রচণ্ড গরম।